দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ সানশাইন। রবি থেকে বৃহস্পতি যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা রাজনীতি এবং দিনের ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি। সাম্প্রতিক সময় হঠাৎ করেই বিশেষ করে মিডফোর্ট হত্যাকাণ্ডের আগে পরে বেশ কিছু আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি ঘটছে, সেগুলো নিয়ে সরকারেরই মধ্যে নতুন একটি অপারেশন চিরুনি, সেটির নাম কি তারা বলছেন চিরুনি অভিযানে শুরু করেছেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে জানিয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনী যে মাঠে ছিল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, সেটির মেয়াদ আরও 2 মাস বেড়েছে। কিন্তু এত কিছুর পরেও আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে জনমনে যেরকম উদ্বেগ বাড়ছে, তৈরি হচ্ছে নানা রকম প্রশ্ন, এবং সব প্রশ্ন গিয়ে মিলছে যেসব ঘটনা নির্বাচনের যে সম্ভাব্য বা প্রত্যাশিত সময় সেটির উপরেও কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, সেসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি জনাব নীলোফার চৌধুরী মনি আপা, স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, অনেক ধন্যবাদ। এবং আছেন জনাব ইয়াসিন আরাফাত, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। মিস্টার আরাফাত, আপনাকেও স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মনে আপা, আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন করতে চাই, মিডফোর্ডের মতো ঢাকা শহরের ঢাকার একটা কেন্দ্রবিন্দু, যার আশপাশে আনসার ক্যাম্প রয়েছে, পুলিশ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে, যে ভিডিওটা আমরা এখন দেখছি 11 তারিখ থেকে, সেটি দেখলাম। এই হত্যাকাণ্ডের দায়টা আসলে কাকে দিবেন? কারণ যাদের এটা মূলত মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত যা তথ্য, যেটা বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ, তার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যের সম্পর্কের কারণে। কিন্তু এই হত্যাকাণ্ডটা হলো এতগুলো মানুষের সামনে, কেউ কিছু বলল না, কেউ ঠেকাতে গেল না, 999-এ কেউ ফোন করলো না, আনসার কেউ জানালো না, পুলিশকে কেউ জানালো না, এমনকি কোনো মূলধারার গণমাধ্যমে ওই দিন কেন আসলো না? আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটার জন্য। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। এত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মানে সচেতন নাগরিকের হৃদয়ের কথা। এটা ধরেন যে মারা গেল সেও যে দল করত, যে মারল সেও একই দল করত, তার মানে এটা এক ধরনের পরিবারের মতো। তাহলে আন্দোলন যদি হয় তাহলে তার দল থেকেই হওয়ার কথা। এটা কিন্তু লুফে অন্য একটা দল আন্দোলন কেনে বেচার মতো নিয়ে যা ইচ্ছা তাই, যেভাবে ইচ্ছা সেভাবে আসলোকে জনাব তারেক রহমানের নাম ঘোষণা নিয়ে স্লোগানে ঢাকা শহর মুখরিত করলো। এটা 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 এক ধরনের ডিজিটাল মব। এটার জন্য এত বড় যুদ্ধ হয় নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক, মৃত্যুটা ভীষণ বীভৎস। সেই বীভৎস মৃত্যুটা একদিনে একবারে কিন্তু হয় নাই ওখানে, কিন্তু ওখানে অনেক লোক দাঁড়ানো ছিল, কেউ কিন্তু এগিয়ে যায় নাই। যে লোকটা অত্যন্ত নিখুঁতভাবে আপনার ভিডিও করেছে, সেই লোকটাকে তো বলাই যায়, আপনি ভিডিও করতে পারলেন না এত নিখুঁতভাবে, আপনি কেন ছাড়াতে গেলেন না? অথবা কেন পুলিশকে ফোন দিলেন না? পুলিশ ওখানেই আছে আশেপাশে। আনসার, আপনি যেটা বললেন 100 গজের মধ্যে আনসার বাহিনীর ক্যাম্প আছে ওখানে। তাহলে এই এতক্ষণ মৃত্যুটা কিন্তু একদম 5 মিনিটে মারে নাই, কিংবা 5 মিনিটে যদি মরেও যেয়ে থাকে তার উপরেও কিন্তু নৃত্য হয়েছে অনেকক্ষণ ব্যাপী। তাহলে এই জিনিসটা, এবং একদিন গেল 2 দিন গেল, বুধবারের ঘটনা সন্ধ্যার আগে, বৃহস্পতিবার পুরো দিন গেছে, শুক্রবারে যখন কিনা খুলনায় আরেকটা মৃত্যু হয়েছে, যে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও রক কেটে দিয়েছে। এটা তো ফাঁসির মৃত্যু না, এবং রক কাটা দেখে কিন্তু বোঝাই যায় এখানে কারা জড়িত থাকতে পারে। হ্যাঁ, এটাও আমি ধরে নিলাম যে হ্যাঁ ওইখানে আভ্যন্তরীণ নিজেদের কুন্দল না, এটা অন্য কেউ, এটা অন্যভাবে প্রবাহিত করার জন্য। দেশটাকে 1 জুলাইতে একটা দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আরেকটা জুলাই আসার পরে এই শুরু হয়ে গেছে এত জঘন্যতা। এই নারকীয়তার জন্য কি সমস্ত বাংলাদেশের মানুষ পথে নেমে কি এই স্যালুট জানিয়েছিল ছাত্রদের, তথা যারা যারা ওই যুদ্ধে সামিল ছিল তাদেরকে? আমরা কি মাইলকে মাইল হেঁটে তাদেরকে সম্মান করেছিলাম কি এই জন্য যে আবার তুমি রাষ্ট্রকে দেশট্রয় করো? দায়টা কার? দায়টা প্রথম যদি আমি দায় ধরি, সরকার এই দায় থেকে কোনোভাবেই নিজেকে এড়াতে পারে না। সরকার এটার জন্য প্রথমে এই মার্ডারের জন্য সরকার দায়ী। কারণ আমি যতটুকু শুনলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে এই মার্ডারটা হওয়ার আগে আরেকটা মারামারি হয়েছিল। সেই দিন যদি ওই মারামারির যদি বিচার করতো তাহলে কিন্তু একটা পক্ষ জেলখানায় থাকতো, একটা পক্ষ যদি জেলখানায় থাকতো, ধরেন যারা মেরেছে তারা জেলখানায় থাকতো, তারা যদি জেলখানায় থাকতো
তাহলে কিন্তু এই মৃত্যুটা এত এত বিভৎস হয় না, এইভাবে মৃত্যু হয় না। তাহলে সরকার কিন্তু আপনার এটাকে ইগনোর করে গেছে। প্রত্যেকটা টক শোতে আপনাদের সমস্ত টেলিভিশনগুলোতে এসে কি বলি, আইনের অনুশাসনের কথা বলি, সরকারকে আইনটাকে ফ্রুটফুল করার জন্য বলি, সরকারকে আওয়ামী লীগের যারা যারা আছে, যারা কেউ 1-2 হাজার লোক পালিয়ে গেছে আর বাকি আওয়ামী লীগ তো দেশেই আছে, তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে বলি। যদি তাই হতো তাহলে কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেল আছে, অনেকগুলো আপনার ইস্যু আছে, যেটা এক একজন এক একভাবে এটাকে প্রয়োগ করেছে। তাহলে সেই বিচারটা যদি সরকার ঠিক মতো করতে পারতো, সরকার যদি অ্যারেস্ট করতে পারতো, সরকার যদি মানুষের ঘরে ঘরে ব্যাংকের ভল্টের মতো টাকা আছে আমরা যখন বলি, তখন সরকার যদি এই কথা যদি আমলে নিয়ে যদি সেই টাকাগুলো সিজ করতে পারতো, তাহলে হয়তো এই পরিস্থিতি এত জঘন্যভাবে হতো না। ফয়েজ, আপনি তো মূলত সাংবাদিক, ধরেন এখন সাময়িকভাবে হয়তো একটা সরকারি দায়িত্ব পালন করছেন। আমি নিশ্চিত আপনি সাংবাদিকতা থাকলে আপনি এই প্রশ্নটি করতেন যে কোনোভাবেই গভর্নমেন্ট অফ দ্য ডে এই ঘটনার দায় এড়াতে পারে কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বুধবারের ঘটনা, ফেসবুকেও কেউ কেন ওই ভিডিওটা বুধবারে দিলেন না, অথবা জিনিসটা কেন আমরা মেইন স্ট্রিম মিডিয়াও কেন জানতে পারলাম না? এখানে কি আপনাদের তরফ থেকেও কোনো প্রচেষ্টা ছিল জিনিসটাকে হাইড করার? মানে রাষ্ট্রের কথা বলছে, আপনাদের মানে আমি নিশ্চিতভাবেই শুধু প্রেস উইংকে বলছি না, কারণ এ ধরনের ঘটনাও তো আমরা সম্মুখীন হয়েছি কখনো না কখনো আমাদের জীবদ্দশায়। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচকদের শুভেচ্ছা যারা দেখছেন তাদেরও। যে এরকম একটি রোমহর্ষক ঘটনা ঘটে গেল, প্রকাশ্যে আসতে ওই অর্থে 2 দিন সময় লাগলো, এবং সরকার এখন পর্যন্ত এই ঘটনায় 7 জনকে অ্যারেস্ট করেছে। এই গণমাধ্যমে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, এই আলোচনা শুরু হওয়ার আগেই কিন্তু 2 জনকে সরকার অ্যারেস্ট করেছে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছে। তারপরে আরো 2 জন, তারপরে আরো 3 জন। দেখুন, এই ঘটনা ঘটার পরপরই ভিকটিমের ফ্যামিলি থেকে একটি মামলা হয়েছে। পুলিশ তার নিয়ম মেনে তদন্ত শুরু করেছে, অ্যারেস্টের জন্য অভিযান শুরু করেছে। এখানে সরকারের দিক থেকে এমন কোনো সুখকর ঘটনা ঘটেনি যেটা সরকার এসে ঘোষণা দিয়ে জানাবে। সুতরাং এটা কেন গণমাধ্যম জানতে পারেনি 2 দিন আগে, এর জবাব সরকার দিতে পারে না। তার চেয়ে বড় প্রশ্নের জায়গাটা দেখুন আপনি, সেটা আপনার যেমন প্রশ্ন, আপারও প্রশ্ন, নাগরিক হিসেবে আমারও প্রশ্ন, যে আমরা এমন একটি নির্মম ঘটনা প্রত্যক্ষ করলাম, ভিডিও করলাম, পাশেই একটি আনসার ক্যাম্প, একজন দৌড়ে গিয়েও সেখানে বলতে পারত, সেটা কেউ করেনি। কেউ 999-এ ফোন করে বলতে পারত, সেটাও কেউ করেনি। সুতরাং আমি প্রথম কথা হচ্ছে, সরকারের পলিসি হচ্ছে কোনো কিছু গোপন করার পলিসি সরকারের নেই, সেটা আপনাকে আমি পরিষ্কার করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, দায় এড়ানোরও কোনো প্রবণতা সরকারের মধ্যে নেই। দেখুন, এই ঘটনাটি ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও 2-1টি হত্যাকাণ্ড নিয়ে কথা হচ্ছে। সে হত্যাকাণ্ডগুলি এত আলোচিত হয়নি এটা যতটা হয়েছে। এটা এত আলোচিত হওয়ার কারণ কি? এর বিভৎসতা মানুষকে আলোড়িত করেছে, তাই তো? লোকেশনও বটে। লোকেশন তো অফকোর্স, এর বিভৎসতা মানুষকে মানে খুব বাজেভাবে আলোড়িত করেছে সেইটা। এখন কোনো অর্থে, কোনো বিবেচনাতেই আমি কোনো মৃত্যুকেও এবং কোনো হত্যাকেও জাস্টিফাই করার কোনো তরিকা খুঁজব না, দেখব না, বলবো না। কিন্তু এইটা আমাদের সোসাইটিতে যে জেনারেল ক্রাইম, হত্যার বিষয়টাই যদি শুধু আপনাকে বলি, তাহলে অ্যাকর্ডিং টু ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অন অ্যান অ্যাভারেজ এভরিডে 18 কোটি মানুষের এই বাংলাদেশে 9 থেকে 10টি হত্যার ঘটনা ঘটে নর্মাল সময়, একদম নর্মাল সময়। কোনো অবস্থাতেই বাংলাদেশের এই সময়টাকে আমরা একেবারে নর্মাল সময় বলতে পারি না। আসলে কেন বলতে পারি না? কারণ যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছে প্রায় 1 বছর আগে, সেই পরিস্থিতি থেকে আমরা অন্তত এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি সব কিছু স্বাভাবিক করা, আমরা সবাই প্রত্যাশা করি যে খুব দ্রুত, যত দ্রুত স্বাভাবিক হয়, যত দ্রুত সব ঠিকঠাক হয় ভালো। কিন্তু
রিমোট চেপে তো আর ঠিক করা যায় না, একটা পরিস্থিতি একটা জায়গায় নিয়ে আসতে হয়। তো আমি পরিসংখ্যানের ওই জায়গা থেকে যদি বলি যে এখন এই সাম্প্রতিক সময়ে গত 6 মাসের যদি স্ট্যাটিস্টিক্স, আজকে একটি কাগজে নিউজ দেখলাম, সেটাও পুলিশের তথ্যের ভিত্তিতে নিউজ, সেটা গড়ে 11টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এটা কাম্য নয়, এটা শূন্যতে নেমে আসা উচিত। আবার একই সঙ্গে সমাজের অন্যান্য যে সমস্ত অপরাধ চিত্র এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা কমেছে। এখন দেখুন, হত্যার মতো ঘটনাগুলি কিন্তু 2 ধরনের হয়, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আরেকটি হচ্ছে কোন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে যায়। পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু সরকার বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন আমরা কেউ হুট করে ঠেকানো মুসিবত, অনেক কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব। যে হত্যার জন্য পরিকল্পনা করে সে জানে কখন কাকে কোন জায়গায় পাওয়া যায়, টার্গেটে থাকে। আর পরিকল্পিত হত্যার ক্ষেত্রে একটা প্রবণতা আপনি খেয়াল করবেন, এটা যদি আপনি ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করেন, আপনি দেখবেন যে এই আমাদের দেশেই তো টার্গেট কিলিং আছে না, এবং আপনাকে যেটা বলে কন্ট্যাক্ট কিলিং, টাকা নিয়ে খুন করে, এই ধরনের ঘটনা। এই ঘটনাগুলি সবচেয়ে বেশি কোন সময়ে ঘটে? এরা একটা সময় বেছে নেয়, ধরুন নির্বাচনের সময়, তখন ল এনফোর্সমেন্ট এজেন্সি একদিকে অন্যদিকে ব্যস্ত থাকে। এখন আমি শেষ করছি। এখন কোনো একটা ভালনারেবল অবস্থা যখন হয় তখন এই টার্গেট কিলিংগুলির জন্য একটা সুসময় হিসেবে তারা বেছে নেয়। এখন এক ধরনের অবস্থা তো একটুখানি পুলিশের অবস্থা এখনও সেই অর্থে আপ টু দ্য মার্ক হয়নি, নানান জায়গায় এখনও প্রত্যাশিত জায়গায় ডেভেলপ ঘটানো যায়নি, এর সুযোগটা নিচ্ছে। এখন আমরা ধারণা করছি যে হত্যাকাণ্ডের পরে যে আলাপ আলোচনাগুলি আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে হচ্ছে, দেখুন আপনি এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনি কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আলাপটা এরকম যে আলোচনায় আপনি নির্বাচন পর্যন্ত চলে যাচ্ছেন, যেটার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারই কথা না। তো রাজনৈতিক পরিমণ্ডলে আলাপগুলি হচ্ছে সেই জায়গায়, শুধু রাজনৈতিক পয়েন্টটুকু আমি আপনাকে বলি। 5 আগস্টের পর থেকে এখানকার যে পরাজিত শক্তি তারা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়তই নানান ষড়যন্ত্র করে, তারা প্রতিনিয়তই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে, এবং তারা প্রতিনিয়তই এখানকার অভ্যুত্থানের যে শক্তিগুলি, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করার চেষ্টা করে। এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি একটু ভাই ইয়াসিন ভাই আপনার কাছে যে প্রশ্নটা, ধরেন একটা বিভৎস হত্যাকাণ্ড হলো, জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন তারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছে, সেটা খুবই কাম্য এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, সেজন্য ধন্যবাদ। কিন্তু সেই প্রতিবাদে টার্গেট কেন বিএনপি হলো, টার্গেট কেন তারেক রহমান হলো, টার্গেট কেন যুবদল হলো, কেন? আমি অনেকগুলো মিছিলের ভিডিও দেখছিলাম, কোথাও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, প্রধান উপদেষ্টা, তাদের কাছে বা তাদের নামে আপনারা কোনো স্লোগান দিলেন না। ফলে এটা কি আসলে এই হত্যাকাণ্ডের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন আপনারা? যে আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে 2 জন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন, সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল 2006 সালের 28 অক্টোবর, পল্টনের লগি বৈঠে দিয়ে পিটিয়ে হত্যার পরে, তারপর নৃত্য করার পরে মানুষ যে দৃশ্য দেখেছে, হয়তো কোথাও ঘটনা ঘটেছে, সেই দৃশ্য মিডিয়ায় আসেনি, কিন্তু 2006 সালের 28 অক্টোবরের পরে এই ঘটনাটি দৃশ্যে আসছে, মিডিয়ার মাধ্যমে আসছে, জনসম্মুখে আসছে। তো জামাত ইসলামের ছাত্র শিবির অন্যান্য দল, আমি মনে করি শুধু এই ঘটনাকে সামনে রেখেই বিক্ষোভ প্রতিবাদ মুখর হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী এই 10 মাসে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, ধর্ষণ, সামগ্রিক বিষয়গুলোকে সামনে নিয়ে এই আচরণটাকে চূড়ান্ত আচরণ হিসেবে ধরে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। সুতরাং শুধু একটা ঘটনা বা একটা ঘটনাকে টার্গেট করে প্রতিবাদ বিক্ষোভ হয়নি। আপনি বলেছেন যে আপনি ভিডিও দেখেছেন, আমি গতকালকে নিজে বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এবং আমি সময় নিয়ে সারা দেশের শিবিরের কর্মসূচি, জামাত ইসলামী যে সকল জেলায় কর্মসূচি পালন করেছে, মহানগরে পালন করেছে, ভিডিও দেখার সুযোগ আমি পেয়েছি। সেখানে বিএনপির নাম ধরে, তারেক রহমানের নাম ধরে কোথাও একটা শব্দ উচ্চারণ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হয়েছে। সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আমি নিতে পারছি না, আমি আমার দলের কথা বলছি, আপনি আমার দলকে ইন্ডিকেট করে বলছেন। আমরা একটি কথা বলেছি, মগবাজার চৌরাস্তায় জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রাজুল করিম স্পষ্ট বলেছেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীর বিরুদ্ধে, যে নৃশংস কায়দায় পাথর দিয়ে
মানে দুমড়ে মুচড়ে ফেলে হত্যা করলো, এই নৃশংসতার সাথে যে জড়িত আমরা তার বিরুদ্ধে। আজকে দেখেন জামাত ইসলামী এখান থেকে ফায়দা নেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার যে জন্মভূমিতে বসবাস করছি, যে সমাজে আমি বসবাস করছি, সেই সমাজে হতে পারে বাইয়ে বাইয়ে সংঘর্ষ লাগছে, এই পাড়ার সাথে ওই পাড়ার সংঘর্ষ লাগছে, ওই গ্রামের মানুষ হিসেবে, সমাজের মানুষ হিসেবে আমি কি চুপ করে থাকতে পারি? একের পর এক হত্যার ঘটনা ঘটবে, একের পর এক ম্যাসাকার ঘটবে। একটি আদর্শিক রাজনৈতিক দলের জায়গা থেকে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের জায়গা থেকে প্রতিবাদ মুখর হওয়া অবশ্যই কর্তব্য। তো জামাত ইসলাম এখানে কোনো ব্যক্তির নাম করে, কোনো দলের নাম করে কোনো প্রতিবাদ করেনি, বরং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আপনি যেটা বলেছেন যে আমরা কোনো দলকে দায়ী করছি কিন্তু রাষ্ট্রকে বা প্রশাসনকে দায়ী করছি কিনা। আমাদের স্লোগানের প্রথম কথাই ছিল যে মিটফোর্ডে হত্যা কেন প্রশাসন জবাব চায়। আমরা প্রশাসনকে শুরুতে দায়ী করেছি, কারণ রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কোনো দলের না। রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী মাঠে আছে, তার গোয়েন্দা সংস্থা আছে, শুধু রাষ্ট্রের এখানে দায় অনেক বেশি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা যারা রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করি, রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমরা যারা সমাজে ভূমিকা পালন করি, এখানে আমাদেরও দায় আছে। আমাদের দায়ের জায়গা থেকে বিগত 10 মাসে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে প্রায় 150 জন কোথাও কোথাও এসেছে। এটা কম বেশি হতে পারে, 110 হতে পারে, 20 হতে পারে, কিন্তু আভ্যন্তরীণ কোন্দলের সংঘর্ষ, হতাহতের ঘটনা তো ঘটছে, পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটছে। আজকে আপা যে কথা বললেন যে আমার দলের নেতারা নিহত হলো, যে হামলা করলো সেও আমার দলের, যে নিহত হলো সেও আমার দলের, অন্যরা কেন বিক্ষোভ করবে? কেন এই নিজেদের আভ্যন্তরীণ কোন্দলে পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? অন্যরা নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? সেগুলোকে আপনার আমলে নিতে হবে না? আজকে নিজের দলের কোন দলে নিজের দলের সন্তান চলে গেল, কর্মী চলে গেল, আরেকদিন পথচারী ব্যবসায়ী আরেকজন তো এই সংঘর্ষের কবলে পড়তে পারে। এই জায়গায় আমি মনে করি দল হিসাবে ওনাদেরও দায় আছে। দায়ের জায়গাটা হচ্ছে নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারা। দায়ের জায়গাটা হচ্ছে আপনি যখন একটা বিষয় প্রকাশ্যে আসে তখন বহিষ্কার করলেন, কিন্তু বহিষ্কারের আগে ব্যক্তিকে সংশোধন করা। যেমন জামাত ইসলামের একটা কর্মসূচি হচ্ছে মানুষের নৈতিক চরিত্রকে সংশোধন করে এই দেশে, এই সমাজে একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যে আমাদের সমাজ ব্যবস্থাপনায় মানুষের মধ্যে যে কালচারটা বিরাজ করছে, এই যে একজনকে মেরেই ফেলতে হবে, খুনই করতে হবে, এই যে প্রতিহিংসা, জিজ্ঞাসা, এই জায়গা থেকে মানুষকে নৈতিক চরিত্র, হত্যাকাণ্ডের ঊর্ধ্বে উঠে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে সমাজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য আপনার দলের থেকে কর্মসূচি পালন করা প্রয়োজন। আপনার দল যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বেড়ে উঠতে পারেন, গড়ে উঠতে পারেন, সমাজও মানবিক হবে, এটা আমি বিশ্বাস করি। আমরা তো আসলে একটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি ফয়েজ, কিন্তু এরকম বেশ অন্তত 10-11টার ঘটনার একটা তালিকা আমার কাছে আছে যেটা কয়েকদিনের। ফলে হঠাৎ করে এটা কেন হচ্ছে? মানে মাঝখানে মনে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী একদম গেল জুলাই আগস্টে যে জায়গা ছিল সেখান থেকে খানিকটা ঘুরে দাঁড়াচ্ছে, ফলে সেখান থেকে আবার নাগরিকদেরকে একটা অনিরাপত্তা বোধ, এরকম একটা ফিলিংস নাগরিকরা পাচ্ছে। এইটা আসলে কেন হচ্ছে বা এখান থেকে মুক্তি কিভাবে পাবো সেটা নিয়ে কথা বলবো আমরা দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলছি। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব ফয়েজ আছেন আমাদের। ফয়েজ, আমরা বলছিলাম ধরেন খুলনায় যুবদলের এক নেতার রক কেটে হত্যা, চাঁদপুরে একজন মুসল্লিকে কোপানো মসজিদের ভিতরে, রংপুরে গঙ্গাচড়াই গণধর্ষণের শিকার এক গৃহবধূর আত্মহত্যা, কক্সবাজার হোটেল থেকে 10 বছরের শিশুকে ধর্ষণ করা অবস্থায় একজন মাদ্রাসার শিক্ষক আটক, শ্যামলীতে, ঢাকার শ্যামলীতে এক নাগরিকের জামা কাপড় পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেল, উল্লাপাড়ায় সিরাজগঞ্জের অশ্লীল নাচের অভিযোগে পিকনিকে নৌকায় উঠে মানুষকে বেদম প্রহার, নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা, ব্লগার হত্যার বিচার চেয়ে একা গ্রাফিতি মুছে ফেলে সেখানে স্বাধীন বিরতি দেয়াল লেখন। প্রত্যেকটা ঘটনা গত 3-4-5 দিনের। হঠাৎ করে কি এমন হলো যে আমরা এরকম অনিরাপদ বোধ করছে? আসলে আমরা কতটা নিরাপদ? না দেখুন, আপনার কিছু হচ্ছে এখানে খুব জেনারেল ক্রাইম, হ্যাঁ, কিছু হচ্ছে আমাদের সোসাইটিতে সবসময় ঘটে। আমার খুব সেন্সেশনাল একটা দুইটা ঘটনা যখন ঘটে তখন এটাকে আমরা ফোকাস করি, পাশাপাশি আমরা অনেকগুলিকে পিলার হিসেবে দাঁড় করাই, হ্যাঁ, যে এই জায়গায় হয়েছে, এই জায়গায় হচ্ছে, তখন একটা টোটাল জিনিসটা একটা গ্ল্যামার পায় অথবা বড় হয়, হ্যাঁ, বা আপনি প্রেজেন্টেশনে বড় হয়। যদি আমি ধরেন টেলিভিশনের ক্ষেত্রে বলি, আপনি যখন
ধরেন মিডফোর্ড হসপিটালের সামনের ঘটনাকে আপনি যদি বুলেটিনের প্রথম খবরে নিয়ে আসেন, লিড নিউজ করেন, আপনি চেষ্টা করুন যে পাশাপাশি এই রিলেটেড বাকি খবর দিয়ে আমি পরের বুলেটিনটা সাজানোর জন্য। সো এটা নানান সময় নানাভাবে ট্র্যাকশন পায় সোসাইটিতে, তখন এগুলি খুব প্রকাশ্যে আসে। তো নানান ধরনের অপরাধ সোসাইটিতে আছে। এখন সরকারের নির্লিপ্ততা আছে কিনা সেটা দেখতে হবে। দেখুন, আপনি ধরেন ফুটবল খেলা, আমি বলছি আপনি দেখেন, সরকারের নির্লিপ্ততা থাকলে আপনি অভিযোগ করেন, নিউজ করেন, সরকারকে নির্লিপ্ত থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করেন, কোনো অসুবিধা নেই। এটাতে আমি সরকারের নানান দুর্বলতা আছে, আমরা দুর্বলতা ঢাকার জন্য এখানে বসিনি। সরকারের দুর্বলতা নিয়ে কথা বলেন, সরকার এটা পছন্দ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ধরেন ঘটনাগুলি, ফুটবল খেলার মাঠে 2 দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হলেন, ঠিক এই জায়গাটায় মানে এটা প্রিভেন্ট করার জন্য কি উপায় থাকতে পারে সরকারের কাছে? থাকতে পারে না। ধরুন আপনি কি এই মেসেজটা দিয়েছেন যে আমি কাউকে মেরে ফেললে পুলিশ আসবে না? ধরেন ঢাকার এই জায়গায় পুলিশ আসবে না কেন? পুলিশ যাচ্ছে, পুলিশ ঢাকার এই জায়গায় ভাই পুলিশ অ্যারেস্ট করেছে, আমি বললাম না না, কিন্তু পুলিশ ওই ঘটনার পরে যতক্ষণ ধরে ভিডিওটা করা, তার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেও তো পুলিশ যায়নি। আমি আপনাকে বলি, এক নম্বরে আপনাকে বলে নেই যে কোনো ক্ষেত্রে যে পুলিশ যেই সক্রিয়তার সঙ্গে ভূমিকা পালন করা উচিত সেটা করছে না, এটা সত্য নয়, সেটা ঘটছে, আমি আপনাকে অ্যাডমিট করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন মসজিদের ভিতরে ওই মিলাদ কেমন হবে বা মিলাদ হবে কি হবে না, এর থেকে একজন মুসল্লি উত্তেজিত হয়ে একজনকে কোপ দিয়ে দিলেন। ঠিক এটা প্রিভেন্ট করার উপায়টা কি? আপনি খেলার সময় 2 জনের সংঘর্ষে 2 জনের কথা কাটাকাটি থেকে আপনি একজনকে মেরে ফেললেন, এটা ঠিক প্রিভেন্ট করার কোনো উপায় নেই। তখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলিতে আইনি পদক্ষেপ গ্রহণ হচ্ছে কিনা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, অ্যাটলিস্ট আপনি যে শর্ট লিস্টটা সামনে নিয়ে আসলেন, এই লিস্টের একটি ঘটনাকেও স্কিপ করা হয়নি কোনোভাবে। আমি আবারও বলছি যে মিডফোর্ডের এই ঘটনা যে সেন্সেশন আমাদের মধ্যে ক্রিয়েট করেছে। মূল অভিযুক্ত 3 জন কোথায়? সরি, মিডফোর্ডের ঘটনায় যে 3 জনকে, মিডফোর্ডের ঘটনায় 7 জন। এখন যদি আমি আপনাকে এখানে একটা ঘটনা বলি, ধরুন পার্টিকুলারলি মিডফোর্ডের ঘটনা বা ক্রাইমের আরও সুনির্দিষ্ট অনেক ঘটনা নিয়ে আপনি যদি আমার কাছ থেকে পার্সোনালি যদি আপনি 1 to 1 ধরে ইনভেস্টিগেশনের প্রোগ্রেস জানতে চান, এটা আমার পক্ষেও ডিফিকাল্ট, আপনি জানেন। সেক্ষেত্রে 2টা হতে পারতো। একটা হচ্ছে আপনি যদি আমাকে আগে থেকেই এই বিষয়ে বলে দিতেন যে এই বিষয়ে আমার ডিটেল হবে, তখন আমি ওই সংশ্লিষ্ট দপ্তর থেকে সেটা সংগ্রহ করে নিয়ে আসতাম। আরেকটা হতো ওই দপ্তরের একজনকে আপনি নিয়ে আসলে সে হয়তো আপনাকে আরও ডিটেল বলতে পারতো। আমি যতটুকু জানি ততটুকু বলছি যে সরকার কোনো কিছুকে স্কিপ করছে না, ঘটনা ঘটছে, সরকার নির্লিপ্ত হয়ে যাচ্ছে না, সে জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমি এটাও বলছি যে ঘটনা কমে আসছে, আগের তুলনায় কমছে, কিন্তু আমাদের যে প্রত্যাশিত মাত্রা, হ্যাঁ ধরুন আপনি এটা তো খুব ট্রু যে এখন ছোটোখাটো অপরাধের ক্ষেত্রেও যেভাবে, আমি বলছি না যে দেখাবেন না, দেখান, বেশি করে দেখান, কোনো অসুবিধা নেই। ছোটোখাটো অপরাধের ক্ষেত্রেও মানুষ তার ব্যক্তিগত জায়গা থেকে যেভাবে সোচ্চার হওয়ার সুযোগ পাচ্ছে, কথা বলার সুযোগ পাচ্ছে, গণমাধ্যম যেভাবে সামনে নিয়ে আসার সুযোগ পাচ্ছে, এটা এক সময় ছিল না, এটা অনুপস্থিত ছিল। আমি আপনাকে এটি নিয়ে আর কোনো প্রশ্নই করতে চাই না। আপনার নিশ্চয়ই মনে আছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এরকম কথা বলেছেন যে কারো বেডরুমের ভিতরে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না, ফলে তার মানে ওই কথাটিও সঠিক ছিল। কারণ মসজিদের ভিতরে, খেলার মাঠে নিশ্চিতভাবে সরকার নিরাপত্তা দিতে পারে। আমি আপনাকে জাস্টিফাই দেখুন, একটা মসজিদের ভিতরে যদি কেউ হামলা করে সেটা এক ধরনের প্রেক্ষাপট, আমি বলছি এটা প্রিভেন্ট করার ওই অর্থে উপায়টা কি? আপনি ব্লেম করছেন, সরকার নির্লিপ্ত হলে সেটা বলেন, কিন্তু ঠিক 2 জনের মধ্যে আমরা এই স্টেজে বসে যদি আমরা হঠাৎ করে নিজেদের মধ্যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ি, ঠিক এটা তো রাষ্ট্র এসে এই জায়গাটা প্রিভেন্ট করা খুব ডিফিকাল্ট। জি মনিয়াপা, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেই শুরু থেকেই ক্ষমতায় আছে, আমি বলছি মানে মাঠে আছে। চিরুনি অভিযান শুরু হলো, এর আগেও কি জানি একটা অপারেশন করলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটার নাম কি ছিল? অপারেশন ডেভিল হান্ট। সেই ডেভিলদেরকে যদি ধরা হয় তাহলে এখন আবার চিরুনি অভিযান কেন করতে হচ্ছে? সেনাবাহিনী বা মাটি থেকে আসলে কি করছে, কতখানি ভিজিবল? চিরুনি যদি দাঁত ভাঙা চিরুনি দিয়ে চিরুনি অভিযান করেন, আর ওই ভাঙার মধ্যে দিয়ে যদি সব বড় বড় ডেভিলরা চলে যায়, আটকাবে কারা? যেখানে কয়েকটা দাঁত আছে সেখানে ছোট ছোট ডেভিল ধরলেন, তাহলে তো এটার কোনো আনসার আমরা কখনোই পাবো না। আমাদের কথা হলো সেনাবাহিনীকে আমরা সরাসরি জিজ্ঞেস করতে পারি না, তাও আমি আপনার মাধ্যমেই জিজ্ঞেস করছি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যখন শুনি যে শুধু লিস্ট করে লিস্টের যখন আমরা কোনো আনসার দেখি না, তখন আমাদের জিজ্ঞাস্য যে তারা তাদের করেটা কি? যদি তারা না করতে পারেন, কেন করতে পারেন না? বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু অনেক সুনাম আছে দেশে এবং দেশের বাইরে, তাহলে কেন তারা করতে পারছেন না? এটা তো তাদের খোলাসা করা উচিত। এটা তারা
এক ধরনের জরুরি আইনের মধ্যে দিয়ে দেশ চলছে, তারপরেও তারা কিন্তু কিছুই করছে না। তারা ডেভিল হ্যান্ড খুঁজতে গিয়ে ডেভিলদের কোনো উল্টারও কিছু পাচার হয়ে গেল, আর কিছু এই মহল্লা থেকে আরেক মহল্লা, আরেক মহল্লা থেকে আরেক মহল্লা তারা উস্কানি দিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনার সেটার সঙ্গে আমি আবারও বলছি, সরকারের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা বলেছে যে আপনার পাস্তর যুগে স্বাগতম যুগকে, এই পাস্তর যুগের পাথরের যুগে যে স্বাগতম জানাচ্ছে, এটা কি তার ওই যে আপনার শপথনামার মধ্যে যে আমি আবেগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করতে পারবো না, সেটার মধ্যে কি যায়? সে তো স্বাগতমও জানাচ্ছে। এই প্রস্তর যুগে পাথর ছুঁড়ে মারার যাকে সে স্বাগতম জানালো, তার বিচার কি হওয়া উচিত? তারও তো বিচার হওয়া উচিত। কোথায় বিচার হচ্ছেই না সরকারের পক্ষ থেকে। তার উপর আবার ফেসবুকে তারা তাদের প্রতিনিধি এই ধরনের কথা লিখছে। এই ধরনের উস্কানি বাংলাদেশকে কোথায় নিয়ে যায় আপনি দেখেন। এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম এই 5ই আগস্টের পরে কয়েকদিন পরেই একজন মোবাইল চোর হিসেবে সাব্যস্ত করে যখন একজন মানে প্রতিবন্ধীকে খাইয়ে দাইয়ে একটার পর একটা মেরে আবার খাইয়ে আবার মেরে যে মেরে ফেললো, তার যদি বিচারটা সঠিকভাবে হতো তাহলে কিন্তু এতগুলো 11 মাসে 142 জনকে গণপিটুনিতে শুধু হত্যা করা হয়েছে। এই 11 মাসে 142 জন গণপিটুনিতে মারা যেত না। 11 মাসে 142 জন গণপিটুনির এটার কি সরকার এই জবাবদিহিতা থেকে কোনোভাবে সে এড়াতে পারে কিনা নিজেকে? তো এই যে নিজেকে আমি যদি বলি যে যে বলেছে স্বাগতম প্রস্তর যুগকে, তাকে ধরে যদি আপনি জবাবদিহিতা চান, সে তো এমন কিছু না যে বাংলাদেশের মালিক, তার কাছে জবাবদিহিতা চাওয়া যাবে না। কই একজনও তো বলে নাই যারা মিছিল করলো তাদের নাম, সরকারের নাম বলার কথা ছিল, তারেক রহমানের নাম বলার কথা ছিল না। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যখন প্রস্তর যুগে স্বাগতম জানাইলো, একজনও তো বুয়েটের ওই ছেলেগুলো, ওই শিক্ষিত ছেলেগুলো, মার্জিত ছেলেগুলো তো যেখানে রাজনীতিই বন্ধ, সেখান থেকে তারা বুঝলাম যে বিবেকের তাড়নায় বের হয়ে আসছে। তাদের বিবেক কি একবারও নাড়া দিল না যে প্রস্তর যুগকে স্বাগত জানালো, তার নামে কিচ্ছু বললো না? আর যিনি কিনা দেশেই নাই, বিদেশে বসে আছে, যতগুলো বক্তব্য দিয়েছেন এই 11 মাসে, প্রত্যেকটা বক্তব্য জনগণের কাছে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি উনি 4500-এর উপরে এ পর্যন্ত বহিষ্কার করেছে। বিএনপির বহিষ্কার করা ছাড়া বহিষ্কারের বাইরে কি করার আছে? আপনি বলেন বিএনপি ম্যাট দিতে পারে? বিএনপি কি আইন নিজের হাতে তুলে নিতে পারে? বিএনপির তারেক রহমান এর মধ্যেও বলেছে যে আপনারা বিচার করেন, আমরা কিচ্ছু বলবো না, যদি বলি তারপর আপনারা আমাদের বলতে পারেন। তাহলে সরকার এবং সেনাবাহিনী কেউই বিচার করছে না। সেটার জন্য কি আমরা বলতে পারি না যে আমরা এখানে ভিকটিম চরমভাবে? আমরা আমাদের দলের কিছু সমস্যা সমস্ত দলে আছে, কোন দল আছে নাই? জামাত ইসলামী ভাঙে নাই, ভেঙে খান হয় নাই, ওইখান থেকে এবি পার্টি হয় নাই, ওইখান থেকে আরও 2-1টা পার্টি হয় নাই। আপনার আওয়ামী লীগ ভাঙে নাই যুগে যুগে, জাতীয় পার্টি ভাঙে নাই যুগে যুগে, প্রত্যেকটা দল, ইভেন আপনার বাম সংগঠনগুলো ভেঙেছে। তো সেই হিসেবে তো বিএনপিকে স্যালুট করা উচিত যে বিএনপি ভাঙে নাই। এখন একটা এত বড় একটা দলে এই সমস্যাগুলো থাকতেই পারে, যেহেতু আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নাই, এবং কি বলে দেশ চালাচ্ছে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেখানে যদি তারেক রহমানের কাছে জবাবদিহিতা চায়, এটা কি জনগণ, যে জনগণরা চাচ্ছে, তারা কি বুঝে যাচ্ছে, জেনে বুঝে চাচ্ছে, নাকি না জেনে বুঝে আপনার এই যে সবাই যা বলে তাই হুজুকে বাঙ্গাল সেইভাবে চাচ্ছে? জি ইয়াসিন ভাই, আপনার কাছে জানার প্রশ্ন হচ্ছে, বিএনপিকে তুড়ি মেরে ওড়ানো যাবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যিনি ভুল কথা বা উল্টোপাল্টা কথা কম বলা রাজনীতিবিদ, খুবই সহনশীল, পরিশীলিতভাবে বলেন, সবাই তাকে পছন্দও করেন। ফলে বিএনপিকে তুড়ি মেরে ওড়ানোর যে কথা বলা হচ্ছে, সেই অভিযোগের তীরটা আসলে যেহেতু মাঠে এখন আওয়ামী লীগ নাই, প্রতিপক্ষ হিসেবে আপনাদের দিকে খানিকটা যায় কিনা, এবং এই প্রশ্ন আসলো কেন? তার মানে কি বিএনপিকে নিয়ে আসলে কোনো চক্রান্ত হচ্ছে? দেখুন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া, এটা জামাত ইসলামীকে ইন্ডিকেট করে বলা হয়নি। আপনি যে বললেন সাধারণ ছাত্র বা কিছু পক্ষ থেকে তাদের নাম কথা বলা হয়েছে, আর জামাতকে ইন্ডিকেট করে বলার প্রশ্ন আসে না, কারণ জামাত সে এজেন্ডা নিয়ে রাজনীতি করে না, রাজনীতির মাঠেও নাই। এটা কারা এজেন্ডা নিয়ে মাঠে নামছে? দেখেন, এখানে এজেন্ডা খোঁজার চাইতে ভালো করে খোঁজা দরকার অপরাধ হচ্ছে কিনা। অপরাধ হলে তার প্রতিবাদ হবে, কারণ রাজনীতিতে যারা রাজনীতি করে তারা কিসের জন্য রাজনীতি করে? তারা তো দেশের জন্য রাজনীতি করে। দেশের জন্য আপনি রাজনীতি করলে, অপরাধ হলে আপনি প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন, কথা বলবেন। আজকে আমি মনে করি যে এই প্রতিবাদ বিক্ষোভগুলো কিছুটা হলেও অপরাধী যারা, তাদেরকে এই অপরাধ থেকে নিবৃত্ত করবে, এবং যারা অপরাধীদেরকে শেল্টার দেয়,
তারাও শেল্টার দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে যে যে অপরাধ করছে তাকে আমি শেল্টার দিয়ে পার পাবো কিনা। কারণ সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে। জামাত ইসলামীকে আমি মনে করি না এটা ইন্ডিকেট করে বলেছেন। তারপরও বিশ্লেষণের জন্য যদি আমি বলি, তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে। আমি মনে করি এক্ষেত্রেও যারা আজকে 5 আগস্টের পরে রাজনৈতিক যে পট পরিবর্তন, এদেশের দ্বিতীয় স্বাধীনতোত্তর জনগণের প্রত্যাশা কী ছিল? জনগণের প্রত্যাশা ছিল এদেশে আর চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, দখলবাজি হবে না, খুন খারাপি হবে না। কিন্তু যখন তারা দেখবে যে না, আমাদের মতো দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, আমরা যত অপরাধ করি না কেন, আমি তো মনে করি এই কথার মাধ্যমে ঠিক এই সময়ে এই কথাটা প্রাসঙ্গিক না হলেও পারত, এখন না বললেও পারতেন। কারণ এই কথাগুলো যারা অপরাধ করে তাদেরকে আশকারা দিবে কিনা। আরেকটা বিষয় খেয়াল করেন, ওনারা যে কথা বলছেন যে দলের একজন কর্মী বা নেতা যদি অপরাধ করেন, সে অপরাধীদের বহিষ্কার করা ছাড়া আমাদের কি করার আছে? হ্যাঁ, বহিষ্কার করা ছাড়া আরো বহু কিছু করার আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একদিকে বহিষ্কার করছেন, আরেকদিকে কাউকে যখন চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করলো, পাটগ্রামের মতো থানায় হামলা করা হলো, আবার সে থানা থেকে পুলিশকে উদ্ধার করার জন্য সদর থেকে পুলিশ যাচ্ছে, সেখানেও গিয়েও তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো। এই চিত্রগুলো যদি কক্সবাজারের বিএনপি নেতা কর্মী দেখে, সিলেটে দেখে, তো তারা কি অপরাধ প্রবণ হবে, অপরাধ থেকে দূরে থাকবে, না আরো বেশি উদ্বুদ্ধ হবে যে না, আমাদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার লোক আছে, থানা থেকে আমাদেরকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য আমার দল আছে। তখন দেখা যাবে যে এই যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে তারা অপরাধ আরো বেশি করবে। তবে একটা কথা মনে রাখতে হবে, অপরাধীর কিন্তু দল দেখে সে অপরাধ করে না। অপরাধী অপরাধ করে ক্ষমতা দেখে, অপরাধী অপরাধ করে শেল্টার দেখে, যে কে আমাকে শেল্টার দিবে সেটা দেখে অপরাধী অপরাধ করে। এখন রাজনৈতিক দল হিসেবে আমি যদি জামাত ইসলামী করি, কোনো চাঁদাবাজকে আমি শেল্টার দিচ্ছি কিনা, তাহলে দায় কিন্তু আমার দলের। কারণ আমি শেল্টার দিচ্ছি বলে তো সে চাঁদাবাজির সুযোগ পাচ্ছে, আমি শেল্টার দিচ্ছি বলে তো সে খুন খারাপের সুযোগ পাচ্ছে। একজনকে আপনি বহিষ্কার করলেন, দেখা যাচ্ছে ইতিহাসে বহু ঘটনা আছে। আমার নাঙ্গলকোটে আমি দেখলাম এই কয়েকদিন আগে, সপ্তাহ আগে, যুবদলের একজনকে বহিষ্কার করা হয়েছিল 6 মাস আগে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। আমি জানি, তাকে আবার ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে, তার বহিষ্কার আদেশ অফিস আদেশে প্রত্যাহার করা হয়েছে। তো সেখানেও কিন্তু আপনার অপরাধ প্রবণতা কমার কোনো কারণ নাই। কারণ যে অপরাধ করে সে চিন্তা করলো আমি এখন আখেরটা গুছাই নি, না হলে আমি সর্বোচ্চ বহিষ্কার হব, থানা থেকে আমাকে ছাড়িয়ে আনবে, আমি 6 মাস পরে আবার কি করব, আমার বহিষ্কার প্রত্যাহার করতে পারবো। ইয়াসিন ভাই, আপনার কাছে কি এটা মনে হচ্ছে, আজকে তারেক রহমান সাহেবও বলেছেন যে অন্যায়কারীদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন উনি তুলেছেন, সেই প্রশ্ন তো আমাদেরও, ফলে সরকারের দিকেও এই অভিযোগের তীর যায় কিনা, এবং এটা যখন বিএনপির প্রধান নেতা বলছেন যে অন্যায়কারীদেরকে সরকারও প্রশ্রয় দিচ্ছে, তাহলে আসলে এটা তার মানে তো বিএনপি তার আন্তরিকতাটা দেখাচ্ছে বলে মনে হচ্ছে। সেই প্রসঙ্গে জামাতের অবস্থান কি সেটি শুনি, তার আগে দর্শক আবার একটা বিরতি নিই। দর্শক, স্বাগত আরেকবার 24 ঘন্টায়। জামাত নেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন আমাদের সঙ্গে। অন্যায়কারীদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে, বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমানের এই অভিযোগকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারেক রহমানের সাথে লন্ডনে যে সাক্ষাৎ হলো প্রধান উপদেষ্টার, এই সাক্ষাৎও কোনো কোনো ক্ষেত্রে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি করছিল তাদেরকে কোনো একটা মেসেজ দিয়েছে যে আমার নেতার সাথে কথা বলেছে, কথা বলার পরে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা হয়ে গেল, তার মানে আমাদের পোয়া বেরো। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। এর পাশাপাশি সরকারের সঙ্গে যখন দেখা হলেন আপনাদের আমির, সেটা কি মেসেজ দিয়েছে? সেটা তো তখন শুধু ডাক্তার শফিকের সাথে কথা হয়নি, বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের সাথে নিয়মিত যে বৈঠক হয়েছিল। আমি বলছি জনাব তারেক রহমান এবং জামাতের আমির মহোদয়ের যখন সাক্ষাৎ হলো লন্ডনে, ওটা একটা রাজনৈতিক বৈঠক ছিল না, সৌজন্য সাক্ষাৎ। তিনি লন্ডনে গিয়েছেন, তার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। এটা জামাতের ফেস ব্রিফিংও বলা হয়েছে। এখানে দেখেন, আপনি বলছেন যে সরকার আশকারা দিচ্ছে কিনা অন্যায়কারীদের। এখানে দুটা বিষয় আছে। একটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে পুলিশ প্রশাসন সহ সামগ্রিক প্রশাসন ব্যবস্থা এখনো সঠিক ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। কেন পারেনি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে অনেক সময় লাগবে। কারণ আওয়ামী লীগ বিভিন্ন প্রশাসন যন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ম্যাসাকার করেছে পুলিশ প্রশাসনকে। দ্বিতীয় হচ্ছে, এই সময়ে পুলিশ যতটুকু পুনর্গঠন হয়েছে ততটুকু বিএনপির সাপোর্টে পুনর্গঠন হয়েছে। আপনি বিভিন্ন থানার ওসি বলেন, পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনে বেশি বসেছে, যার কারণে চাঁদাবাজি করে থানায় গেলে দেন দরবার করে ছাড়িয়ে আনার ব্যবস্থা আছে, কারণ আমার তো সেখানে লোক আছে। আপনি দেখবেন বাংলাদেশের থানাগুলোতে
আপনি সন্ধ্যার পর থেকে যদি যান, সফর করেন, দেখে আসেন অনুসন্ধানে, বেশিরভাগ দেখবেন যে বিএনপি, যুবদল, ছাত্র, তাদের আনাগোনা বেশি। তারা বসে চা খাচ্ছে, গল্প করছে এবং থানায় ভুক্তভোগীকে ধমকাচ্ছে, এরকম ভিডিও আপনি ফেসবুকে দেখতে পাবেন। মানে কে ধমকাচ্ছে? পুলিশ না, বিএনপির একজন নেতা একজন মহিলাকে থানায় বসে ধমকাচ্ছে, এরকম একটা ভিডিও আমি দেখলাম। অর্থাৎ প্রশাসনের থানা পর্যায়ে ওই লেভেলও বিএনপির লোক নেতাদের প্রভাব আছে, যার কারণে অপরাধ যারা করছে, চাঁদাবাজি যারা করছে, তাদের লোক থানায় বসা আছে। সুতরাং এখানে অপরাধী যারা, তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা পুলিশের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভয়ের কারণও। আরেকটা হচ্ছে দেখেন, বিভিন্ন সময়ে পুলিশের যে আচরণ, পুলিশ তো নিজের জায়গা থেকে নিজেরা ভঙ্গুর। এখন তারা নতুন করে আপনি যে আপনার ডান পাশে বাম পাশে বসে আছে, দেন দরবার করছে পুলিশের কর্মকর্তারা যে প্রভাবাধীন, তাদের কাছে গিয়ে আপনি একজন আসামিকে ধরে আনবেন, ধরে আনার আগে বিএনপি নেতাকে ফোন দেওয়া হয় যে আপনার অপরাধ করছে, ধরবো কি ধরবো না, তখন বিএনপি নেতাকে বলবে যে ধরে নিয়ে যান। সুতরাং প্রশাসন যন্ত্রের দুর্বলতার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে বিএনপির একটা প্রভাব আছে। রাষ্ট্রকে যদি সামগ্রিকভাবে সহায়তা করা যেত, আমার বিশ্বাস যে রাষ্ট্রের সকল দল মিলে যদি সহায়তা করতে পারত, পুলিশ প্রশাসনকে সহায়তা করতে পারত, এই জায়গা থেকে আরো উত্তরণ করা সম্ভব ছিল। আপা, তার মানে কি সকল দল সহযোগিতা করে নাই? আপনারা সবচেয়ে বড় দল এবং এই সব ঘটনা নিয়ে নির্বাচনের একটা সময়সীমা নিয়ে আলোচনা চলছিল, ইতিবাচক আলোচনাই বলতে হবে, সেটার ক্ষেত্রে এগুলো কোনো প্রভাব ফেলবে কিনা? দেখেন, এটা আমি মনে করি না। আমি মনে করি যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতার চেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে সরকারের সাথে লেগে থেকে, আমি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কথা বা স্থগিতকরণের কথা ধরি, তাহলে আওয়ামী লীগ স্থগিত হওয়ার আগেই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সিস্টেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, সম্ভব না। তারপরে কি হয়েছে আমরা দেখেছি, 144 ধারা ভঙ্গ করে তারা যমুনা ঘেরাও করেছে এবং যমুনার লোকরা তাদেরকে ঠান্ডা পানি ছিটা দিয়ে খাইয়ে দাইয়ে আরও 144 ধারা ভঙ্গ করেছে, তাতে কিচ্ছু আসে যায় নাই। ভঙ্গ শুধু করে নাই, মঞ্চ তৈরি করেছে ওইখানে, একদিন দুই দিন ওইখানে স্লোগানে চরমভাবে অবস্থান করেছে এবং প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে সেটা দলকে নিষিদ্ধ করেছে কিংবা স্থগিত করেছে, দুই রকম কথাই উনি বলেন। তো এইখানে আপনার বুঝতে হবে যে কারা ক্ষমতায়, মেন ক্ষমতা ইউটিলাইজ করছে। মেন ক্ষমতায় যারা ইউটিলাইজ করছে তারা কখনোই নির্বাচন চায় না। এবং মেন ক্ষমতায় যে দুই একটা দল আছে যাদের কারো কোনো না কোনোভাবে এখনো নিবন্ধন হয় নাই বা কারো হলো এরকম, আপনি তো ওইখানে কে 144 ধারা ভঙ্গ করেছে কারা, এটা আপনি নিশ্চয়ই জানেন। তো তাদের সমস্যা হবে। এবং প্রশাসনে সবচেয়ে বেশি বিএনপির লোক আছে, কিন্তু বিএনপির লোকদের কোনো পদায়ন করা হয় নাই এখন পর্যন্ত। বিএনপির যারা আছে প্রশাসনে তাদের অনেকের একটা প্রমোশনই হয় নাই, কোনো টেবিল চেয়ার নাই তাদের অবস্থা ভীষণ সঙ্গীন। আপনি ডিসি বলেন, এসপি বলেন অথবা সচিব বলেন, খোঁজ নিয়ে দেখেন কত পার্সেন্ট বিএনপির আছে আর কত পার্সেন্ট ওই দলগুলোর আছে যারা সব জায়গায় চেইনের মতো কমান্ডিং করছে। তারাই কিন্তু এই দেশে বিশৃঙ্খলা লাগানোর জন্য, নির্বাচন যাতে সহজভাবে না হয়, ঠিক সময়ে না হয়, এই জন্য তারা এই কাজগুলো করছে। নইলে আপনার মনে করেন যে বলে না যে খায় দায় কদমালি মোটা হয় জব্বর, আমরা এত বড় দল, আমাদের সমস্যা আমরা মিটাবো, তাদের মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তারা কিন্তু নেমে গেল মাঠে। কিন্তু অন্য আরও যে মার্ডার হলো, যে কথাগুলো আপনি কিছুক্ষণ আগে বললেন, সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় নাই। সেগুলো নিয়ে কিন্তু মরার পরে রক কাটে কারা, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভুলে যায় না। তো সেই রক্ষাটা নিয়ে কিন্তু কোনো কথা হয় নাই। অথচ দেখেন ওই যুবদলের নেতা কিন্তু বিএনপির বহিষ্কৃত, সমস্যা ছিল দেখি তো বহিষ্কার করেছে। বহিষ্কার আদেশ কিন্তু প্রত্যাহার হয় না। এই যে কথাগুলো বলা হলো আসলে কিন্তু তা না। বহিষ্কার থাকা অবস্থায় তাকে মেরে ফেলা হলো কেন? শুধু মারলই না, মরার পরে মৃত্যু নিশ্চিত করার পরেও রক্ষাটা মানে কি? ভয়ভীতি সঞ্চার করা, যার জনগণের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া। এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে বিএনপির লোকবল আছে, বিএনপির প্রশাসনে থাকার মতো অনেক লোক আছে, কিন্তু বিএনপি ওইভাবে কোনো সুবিধা এই সরকারের কাছ থেকে কিছুই পায় নাই। আমরা জানি না 13 তারিখে কী আলোচনা হয়েছিল, যে আলোচনায় বিএনপি এখনও আমরা আশাবাদ ব্যক্ত করছি সঠিক সময়ে নির্বাচন করবে সরকার। কিন্তু এই যে এই সিমটমগুলো কিন্তু ভালো কোনো মেসেজ দেয় না। এবং যারা এই সিমটমগুলো করছে, আমরাও তো শুনি, অনেক বছর রাজনীতি করি, যে এই সব সিমটমের পুনরাবৃত্তি হতেই থাকবে এবং সেটা ক্রমবর্ধমান হারে বাড়ার সম্ভাবনা আছে। এই জন্য বলছি আপনার মাধ্যমে, এবং এইখানে আমার ডানে যিনি বসে আছেন,
যে সরকারকে যেন এই মেসেজটা দেওয়া হয়, সরকার যদি আইনের শাসন যদি চরমভাবে বলবৎ না রাখে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই খারাপ অবস্থা সামনের দিনে অপেক্ষা করছে। ফয়জা, আপনার কাছে ওই প্রশ্নটা একটু করি, অন্যায়কারীদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে যে প্রশ্ন জনাব তারেক রহমান তুলেছেন, এটা তো আসলে গুরুতর প্রশ্ন, এইটার পরিপ্রেক্ষিতে আপনাদের ভাষ্য কি? আমি যতদূর জানি জনাব তারেক রহমান অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে এই ধরনের স্টেটমেন্ট করেননি। উনি প্রশ্ন তুলেছেন সরকার দিচ্ছে কিনা, প্রশ্ন দিচ্ছে কিনা, যে আমি সেটাই বলছি, প্রশ্ন তুলেছেন। এখানে ওনার এই প্রশ্নের উত্তরে আমি কেবল এক শব্দে বলতে পারি না। কিন্তু আমি আপনাকে একটা প্রেক্ষাপট বলি, যেটা আপনার বিরতিতে যাওয়ার আগে বলার চেষ্টা করছিলাম। 5 আগস্টের পরাজিত শক্তি আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত, সহিংসতা এবং পারস্পরিক বিশ্বাস নষ্ট করার জন্য প্রবলভাবে চেষ্টা করছে। একইভাবে তারা চেষ্টা করছে সরকারকে নানানভাবে কীভাবে ব্যর্থ করা যায় সেইভাবে। তাদের এই যে চেষ্টা করা, চেষ্টার জন্য গবেষণা করা, চেষ্টার জন্য মানুষজন নিয়োগ করা, এর সকল এলিমেন্ট তাদের হাতে অ্যাভেলেবেল আছে। আপনি জানেন যে আমাদের এখানে ব্যাংক লুটে নিয়ে গেছিল, তাদের টাকা পয়সার অভাব নেই। মুশকিল হচ্ছে এই যে চেষ্টা, এই চেষ্টার মধ্যে কখনো কখনো আমাদের পলিটিক্যাল পার্টিগুলি, আমাদের পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা, ক্রিয়াশীল, হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলির নেতাকর্মীরা এই ফাঁদে পা দিচ্ছেন। আমি আপনাকে এক্সাম্পল দিই। এই মিটফোর্ডের ঘটনাকে সামনে নিয়ে আসার পর কিছু মানুষ ঘটনার ভয়াবহতায় তাদের নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে, শিক্ষার্থী সহ অনেকেই নানান রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। এমন একটি বিভৎসতার পর সেটি অনেক রকম প্রতিক্রিয়া হতে পারে, এটা খুব ইতিবাচক। দেখুন, আপনার বিশ্বজিতের কে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা কিন্তু বেরিয়েছে, মানুষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তখন এন্টায়ার সোসাইটিতে এমন একটা ভয় ছিল এই প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই। আপনি যদি ওই কমিশনার ইকরামকে যে গুলি করে হত্যা করে সেই সময়কার যে অডিও, সেটা পুরো জাতিকে কাঁদিয়েছে, কিন্তু কেউ রাস্তায় নেমে আসেনি। সো রাস্তায় নেমে আসার একটা পরিবেশ আছে, এটা আমাদের জন্য একটা আশার দিক। আমাদের কোনো কিছুকে দমিয়ে ফেলা হচ্ছে। এখন দেখুন, পুরনো, একদম শেষ সময়, পুরনো অনেকগুলি ভিডিও বিএনপির কার্যালয়ে আগুন লাগানো হচ্ছে। ভাই দেখেছেন কিনা আমি জানি না, গত 2-1 দিনে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে পুরনো অনেক ছবি যেটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমানিত করা হচ্ছে। এই জিনিসগুলির সামনে এনে বিভ্রান্ত করছে। কোনো নেতাকর্মীরা এতে বিভ্রান্ত হচ্ছে, অস্বাভাবিক নয়। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার হতে হবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত, সহিংসতা, অনৈক্য তৈরির জন্য গভীর ষড়যন্ত্র করছে, সেই জায়গায় কেউই যেন পা না দেয়। জি, অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমাদের সঙ্গে আপনারা ছিলেন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক শুভেচ্ছা।